হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞানপীঠ একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে আমরা সেকেন্ড ভিডিওতে আছি পলিটির। তো আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়ছিলাম। আগের দিন আমরা রেগুলেটিং অ্যাক্ট 1773টা দেখেছি। এরপরে আমরা, ওটা ছিল ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট, তোমাদেরকে বলেছিলাম আমি, বা রিভাইজ করিয়ে দিচ্ছি যে রেগুলেটিং অ্যাক্ট টোটাল ছিল, যেখানে 1600 যে চার্টারটা সেটাকে রিনিউ করা হচ্ছে। 1600-তে ইংল্যান্ডের রাজা যে চার্টার দিয়েছিলেন কোম্পানিকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, সেটাকে রেগুলেট করা বা নিয়ন্ত্রণ করা শুরু করা হয়। এবং তখন তো সেই চার্টারকে রেগুলেট করার জন্য প্রথমত রেগুলেটিং অ্যাক্ট 1773 আনা হয়। এরপরে প্রতি 20 বছরে একবার করে চার্টারটাকে রেগুলেট করার ডিসিশন নেওয়া হয়। তো প্রথম যেহেতু 1773 রেগুলেটিং অ্যাক্ট আমরা পড়ে নিয়েছি, কিন্তু 1773 রেগুলেটিং অ্যাক্ট এরপর আসা উচিত 1793 রেগুলেটিং অ্যাক্ট, কিন্তু তার মাঝখানে দেখা যায় 1773 রেগুলেটিং অ্যাক্টে কিছু খামতি থাকে, সেগুলোকে পূরণ করার জন্য আনা হয় পিটস ইন্ডিয়া অ্যাক্ট। পিট ছিলেন তখন ওখানকার প্রাইম মিনিস্টার, এবং রাজনৈতিক প্রেসারে উনি একটা অ্যাক্ট 1773 অ্যাক্টকে নিয়ন্ত্রণ করা, আবার সেটাকে সংশোধন করেন এবং আনেন পিটস ইন্ডিয়া অ্যাক্ট। Pitt's India Act 1784। আচ্ছা, তো এই অ্যাক্টে কি ছিল? প্রথমে তো আমরা পড়েইছিলাম যে গভর্নর অফ বেঙ্গল হয়ে গেছিলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তারপরে ওনার আন্ডারে চলে আসেন গভর্নর অফ মাদ্রাস অ্যান্ড বম্বে। সুপ্রিম কোর্টের স্থাপনা হয়, এবং কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে একটা কোর্ট অফ ডিরেক্টরস তৈরি করা হয়েছিল, যারা ব্রিটিশ গভর্নমেন্টকে রিপোর্ট দিত কি কি ব্যাপারে, বিষয়ে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে মিলিটারি, রেভিনিউ ইত্যাদি। তো এবার আমরা এবার কি করলো পিটস ইন্ডিয়া অ্যাক্টে, এই যে বিপুল ক্ষমতা আমরা দেখলে যে এক্সিকিউটিভ বা গভর্নর জেনারেল কি করছে সেটার ইনফর্ম করা, সেটা নিয়ে রিপোর্ট দেওয়ার ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই কোর্ট অফ ডিরেক্টরসকে। যখনই ক্ষমতা দিয়ে দেওয়া হয়, ক্ষমতার অপচয় হয়, এবং এক্ষেত্রেও হয়েছিল। এবং তখন পিটস ইন্ডিয়া অ্যাক্ট এনে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সেখান থেকে তার পাওয়ার গুলোকে ডিভাইড করে দেওয়া হয়, ডিসেন্ট্রালাইজ করা হয় কোর্ট অফ ডিরেক্টরস এর পাওয়ারকে। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আগেরবারও তোমরা ডায়াগ্রাম দেখে পড়েছিলে, এটাও তোমরা আগের ডায়াগ্রামটাতে একটু চেঞ্জ করে নেবে, কারণ ওটা 1773 ছিল। পিটস ইন্ডিয়া অ্যাক্টে যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পার্টটা ছিল, আমরা তিনটে ভাগে ভেঙেছিলাম, এক্সিকিউটিভ, সুপ্রিম কোর্ট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে পিটস ইন্ডিয়া অ্যাক্টে একটা চেঞ্জ এলো। এখানে দুজনকে, কোম্পানির ক্ষমতাটা দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো। এক হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরস, যেটা আগেরবার পড়েছিলে, কোর্ট অফ ডিরেক্টরস। তোমরা নোটের খাতায় যদি এইভাবেই বানাও, তাহলে কিন্তু তোমাদের মাথায় রাখতে সুবিধা হবে, কারণ আমাদের মেমোরিটা হচ্ছে ফটোগ্রাফিক মেমোরি। ঠিক আছে, আমরা ছবি খুব সহজে মনে রাখি, লেখা মনে রাখার চেয়ে বা কথা মনে রাখার চেয়ে। আর একটা তৈরি হলো, সেটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। ঠিক আছে, কোর্ট অফ ডিরেক্টরস এবং বোর্ড অফ কন্ট্রোল। তো কোর্ট অফ ডিরেক্টরস এর যে ক্ষমতাটা ছিল রিপোর্ট করার, সেটা চলে যায় বোর্ড অফ কন্ট্রোলের কাছে। বোর্ড অফ কন্ট্রোল দিয়েছে সরকারকে রিপোর্ট করা, এক্সিকিউটিভ কি করছে, এগুলো অবশ্যই ব্যবসার অংশ না, সেজন্য এটাকে বলা হবে নন কমার্শিয়াল। নন কমার্শিয়াল যা যা অ্যাক্টিভিটিস ছিল কোম্পানির, সেগুলো চলে যায় বোর্ড অফ কন্ট্রোলের হাতে। এবং কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, বাণিজ্যিক যে যে কাজগুলো, ব্যবসা করা, সস্তায় কেনা, দামে বেচা, বাইরে এক্সপোর্ট করা, ভারতীয় যে জিনিসপত্র সেগুলোকে ইংল্যান্ডে পাঠানো বা ইউরোপে পাঠানো, সেগুলোর সংক্রান্ত যা যা বিষয়, সেগুলো হচ্ছে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, যেগুলো করতো কোর্ট অফ ডিরেক্টরস। কমার্শিয়াল অ্যাক্টিভিটি। আচ্ছা, নন কমার্শিয়াল অ্যাক্টিভিটিস এর আন্ডারে তাহলে কি কি পড়বে? সেটা হচ্ছে তোমরা আগের 1773 এর আন্ডারে দেখেছিলে
political administration, political aspect, civil administration আর কি অ্যাডমিনিস্ট্রেশন বাদে আচ্ছা অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে তিনটে ভাগ কি কি সিভিল, মিলিটারি, সিভিল মানে জমি জমা সংক্রান্ত ইত্যাদি, তখনকার দিনে মোস্ট জমি জমা সংক্রান্ত ব্যাপার ছিল, প্লাস ম্যারেজ, বিয়ে, মূলত বিয়ে এবং জমি যদি দেখো এই দুটোই সিভিলের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। এছাড়া সিভিল, মিলিটারি এবং রেভিনিউ। রাজকোষ, করপেট নাই খায় রাজকর দেওয়া চাই, বিখ্যাত একটা সিনেমার ডায়লগ, সিনেমার নামটা তোমরা কমেন্ট সেকশনে লিখবে। তো রেভিনিউ খুব ইম্পর্টেন্ট, রাজকর খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এইটা হয়ে গেল পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। এরপরে কি, এরপরে এলো চার্টার অ্যাক্ট 1793। চার্টার অ্যাক্ট 1793টা আমি অন্য কিছু ছোট্ট করে লিখছি। চার্টার অ্যাক্ট, সেকেন্ড চার্টার অ্যাক্ট যাকে বলা হয় বা রেগুলেটিং অ্যাক্টের পর যেটা আসে 1793, সেখানে বেশি কিছু চেঞ্জ আসেনি, প্রায় পিটস ইন্ডিয়া অ্যাক্টের পর স্ট্রাকচারে কোনো চেঞ্জ আসেনি, জাস্ট এক্সট্রা একটা জিনিস অ্যাড করা হয়েছে যারা হোম এমপ্লয়িজ, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই এমপ্লয়ি যারা ইংল্যান্ডে কাজ করছে, ইংল্যান্ডের অফিসে কাজ করছিল, তাদেরকেও তাদের স্যালারিটা দেওয়া হবে ভারত থেকে যা টাকা রোজগার করে সেখান থেকে। তো এটা পলিটির রেসপেক্টে অতটা ইম্পর্টেন্ট না হলেও কিন্তু এটা ইকোনমি বা হিস্ট্রির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যে কেন ভারতের থেকে রোজগার করা টাকাটা কেন ইংল্যান্ডের কর্মচারীদেরকে দেওয়া হবে, তার মানে ভারত থেকে টাকাটা বেরিয়ে ইংল্যান্ডে চলে যাচ্ছে। এখানেই সেই দাদাভাই নারজির ড্রেন অফ ওয়েলথের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা পাচ্ছি। যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি চার্টার অ্যাক্ট 1813। সেখানে কি হলো, চার্টার অ্যাক্ট 1813 এ সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা যেখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি, আধিপত্য, যে সে ছাড়া কোনো ব্রিটিশ কোম্পানি ভারতবর্ষে ব্যবসা করতে পারবে না, সেই আধিপত্যটা নিয়ে নেওয়া হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এবং আধিপত্যকে ইংলিশে কি বলছে, মনোপলি, একা সে ছাড়া আর কেউ ব্যবসা করতে পারবে না, এই মনোপলি চলে গেল। শুধু একটা ক্ষেত্রে এই মনোপলিটা থাকলো, সেটা হচ্ছে টি, চায়ের ব্যবসা, এবং দ্বিতীয়ত চায়নার সাথে যে ব্যবসা, চায়নার সাথে কিসের ব্যবসা, চায়নার সাথে সিল্কের ব্যবসা। আর কি, সিল্ক চায়নার থেকে কিনলে চায়নায় কিছু বিক্রি করতে হবে, সেটা নিয়ে হচ্ছে ওপিয়াম বা আফিম। এটার বিশাল ইতিহাস আছে, ওপিয়াম ওয়ার হয়েছে, এবং তোমরা যদি বিসিএস এর সিলেবাসে নেই, কিন্তু যদি তোমরা ইউপিএসসি বা ইত্যাদি কোনো পরীক্ষার জন্য পড়ো, সেখানে ইদানিং যে হংকং এ যে ক্রাইসিস চলছে সেটার সাথে কিন্তু এই যে চায়নার সাথে ব্যবসা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওপিয়াম ওয়ার, এগুলো কিন্তু খুব ক্লোজলি রিলেটেড, এবং তোমাদেরকে ইন্টারন্যাশনাল হিস্ট্রি, গ্লোবাল হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি পড়লে এগুলো পড়তে হবে, কিন্তু এটা আমাদের সিলেবাসে বাইরে। আর একটা কি, আচ্ছা এটা একটা হয়ে গেল। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, কোথায় বিসিএস প্রিলিমস 2018-তে এটা এসেছিল খুব সম্ভবত, সেটা হচ্ছে যে কোম্পানিকে বলা হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, যে তাকে 1 লক্ষ টাকা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1 লক্ষ টাকা ব্যয় করবে ভারতীয়দের শিক্ষার জন্য। 1 লাখ রুপিস ভারতীয়দের শিক্ষার জন্য, ইন্ডিয়ান এডুকেশনের জন্য। তার মানে কোথাও না কোথাও একটা সামাজিক দায়িত্বর বোধও কিন্তু কিছুটা এসে গেছিল এই সময়। এবং এছাড়াও তাদের চেষ্টা ছিল যে ভারতে যেহেতু আমরা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছি, ভারতীয়দেরকে শেখানো দরকার যে আমরা কিভাবে কাজ করি। তো সেটা একটা উদ্দেশ্য হতে পারে, রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে, বা সামাজিক কল্যাণ, দুই দিক দিয়ে তুমি দেখলে দুটো আলাদা আলাদা দেখতে পাবে। তাহলে এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, যে মনোপলি চলে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির, এবং 1 লক্ষ টাকা দিতে বলা হয় শিক্ষার জন্য। আলটিমেটলি, সরি, এটা 2020 প্রিলিমস এসেছিল, 2020 প্রিলিমস। এই পয়েন্ট নাম্বার 2, কোন সাল, কোন রেগুলেটিং অ্যাক্ট,
এবং অপশনে কিন্তু যতদূর সম্ভব 1833 এবং 1813 দুটোই ছিল, তো কনফিউজ হয়ে যেতে পারে অনেকে। 1813টা হবে আনসার, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আলটিমেটলি রয়্যাল চার্টারকে আরো 20 বছরের জন্য এক্সটেন্ড করে দেওয়া হয়, যেটা আমরা দেখছিলাম প্রতিটা চার্টার অ্যাক্টে 20 বছর করে এক্সটেন্ড করে দেওয়া হচ্ছে, 20 ইয়ার্স এক্সটেনশন, সেটাও করা হয় এই 1813 এর অ্যাক্টে। এরপরে আমরা চলে যাব চার্টার অ্যাক্ট 1833 তে। 20 বছর পর আবার চার্টার রিনিউ করতে কোম্পানি বাহাদুর গেছেন পার্লামেন্টের কাছে, ব্রিটিশ পার্লামেন্টের কাছে। ব্রিটিশ পার্লামেন্ট নতুন শর্ত রেখে সেটাকে আবার রিনিউ করবে। তো এবার আমরা যে চার্টার অ্যাক্টটা পড়বো সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1833। চার্টার অ্যাক্ট 1833 তে স্ট্রাকচারে কোনো চেঞ্জ হয়নি। তোমাদের কারো মনে করিয়ে দিই, স্ট্রাকচারে কে আছে? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এই স্ট্রাকচারটা এখানে 1833 তে একটা ছোট্ট চেঞ্জ হবে, কিন্তু ব্রডলি যেটা আছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, জুডিশিয়ারি আর এক্সিকিউটিভ সেপারেটেড, আর সুপ্রিম কোর্টের সাথে এইদিকে আছে কোম্পানি ইআইসি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। এর আন্ডারে আছে এক্সিকিউটিভ কাউন্সিল, ইসি। এবার দেখো এই অ্যাক্টে কি চেঞ্জ হয়েছে। এই অ্যাক্টে সবচেয়ে প্রথম গভর্নর অফ বেঙ্গলকে করে দেওয়া হলো, গভর্নর অফ বেঙ্গল কে করে দেওয়া হলো, কি নাম দেওয়া হলো তাকে? তাকে করে দেওয়া হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে করে দেওয়া হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। প্রথমে গভর্নর অফ বেঙ্গল হয়ে গেলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল, প্রথম ছিলেন ওয়ারেন হাস্টিংস 1773। তারপরে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে ফার্স্ট গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক। লর্ড উইলিয়াম বেন্টিক। এই দেখো, এটা শুধু কিন্তু নাম পাল্টানো না, এখানে কিন্তু অনেক ক্ষমতা আস্তে আস্তে এনাদের কাছে চলে এলো। সেই ক্ষমতাগুলো কিন্তু এই অ্যাক্টের একটা পার্ট। সেই অ্যাক্টটা কি কি ক্ষমতা এলো যাতে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের নাম হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? সেটা হচ্ছে যে যেটা গভর্নর যারা ছিলেন, গভর্নর অফ মাদ্রাস এবং গভর্নর অফ বম্বে, এনারা লেজিসলেটিভ পাওয়ার হারিয়ে ফেললেন। লেজিসলেটিভ পাওয়ার মানে নিয়ম বানানোর ক্ষমতা, যেটাকে বলা হয় বিধায়কী ক্ষমতা, ঠিক আছে। নিয়ম, তার মানে যা নিয়ম কলকাতা থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বানাবেন, সেটা সারা ভারতবর্ষে বাকি যেখানে যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে যে এলাকা দখল করেছে সেখানে মানতে বাধ্য। মানে গভর্নর অফ বোম্বে এবং গভর্নর অফ মাদ্রাস শুধুমাত্র সেই নিয়মগুলো লাগু করবেন তাদের এলাকায়, নিয়ম নিজেরা কিছু বানাতে পারবেন না। তার মানে এক দেশ এক কানুন, ওয়ান নেশন ওয়ান রুল ওয়ান কনস্টিটিউশন, একটা সেন্ট্রালাইজেশন এর একদম চূড়ায় পৌঁছে গেল। এটা কিন্তু আবার ডিসেন্ট্রালাইজেশন হবে, এবং এই ডিসেন্ট্রালাইজেশন ক্ষমতার কেন্দ্রকরণ থেকে বিকেন্দ্রকরণ কি আবার কেন্দ্রকরণ, পুরো প্রসেসটাই কিন্তু পলিটিতে আছে। এবং আজকের দিনে তাই আমরা কিছুটা কেন্দ্রকরণ করা এবং কিছুটা বিকেন্দ্রকরণও করা আছে, মানে সেন্ট্রালাইজেশনও করা আছে, আবার কিছুটা ডিসেন্ট্রালাইজেশনও করা আছে। তারই কম্বাইন্ড এফেক্ট হচ্ছে যে বিভিন্ন তোমরা লিস্ট গুলো পাও, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট। রাজনীতি এত ঢেউয়ের উপর দিয়ে গেছে, ওপর নিচ হয়েছে, যে আজকে সংবিধানের যে যাত্রাটা, সেখানে আজকে আমরা এখানে এসে দাঁড়াতে পেরেছি এত কিছু চেঞ্জেস এর জন্য। এই চেঞ্জেস গুলোকে তোমরা যতটা ইন্টারনালাইজ করতে পারবে, যতটা গ্রাস্প করতে পারবে, তত তোমরা বুঝতে পারবে যে আজকে ভারতবর্ষে যে নিয়ম বানানো হয়েছে, যে নিয়ম অনুযায়ী আমরা চলি, যে নিয়ম নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়, পরিবর্তনও করা হচ্ছে, সেগুলো কেন হচ্ছে? আজকের রাজনীতিতে যে আলোচনাগুলো হচ্ছে, সেই আলোচনাগুলো কেন হচ্ছে, তার পেছনের ইতিহাসটা কি, সেটা কিন্তু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে তোমরা বুঝতে পারবে। যতটা ভালোভাবে মডার্ন হিস্ট্রিকে পড়বে, মডার্ন হিস্ট্রিকে পলিটির চোখ দিয়ে যতটা দেখবে, তত তোমাদের পলিটি এবং মডার্ন হিস্ট্রি দুটোই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার ফিরে আসি আমরা চার্টার অ্যাক্ট 1833 তে। 1833
প্রথম জিনিস হচ্ছে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এবং গভর্নর অফ মাদ্রাস এবং গভর্নর অফ বম্বে তাদের লেজিসলেটিভ পাওয়ার হারিয়ে ফেললেন। দ্বিতীয় কি পরিবর্তন এলো? দ্বিতীয় পরিবর্তন হচ্ছে যে একটা ল মেম্বার অ্যাড করা হলো কিসে? এক্সিকিউটিভ কাউন্সিলে। এই যে এক্সিকিউটিভ কাউন্সিল, যেটা আমরা আগে 77 তে পড়েছিলাম যে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে একটি এক্সিকিউটিভ কাউন্সিল আসে, সেই এক্সিকিউটিভ কাউন্সিলে একটা ল মেম্বার অ্যাড করা হলো। এটা আর একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। কেন? কারণ ল মেম্বার এলো মানে এবার একটা লেজিসলেচারের একটা ভূমিকা এলো। আমরা প্রথমে পড়েছিলাম যে এক্সিকিউটিভ কাউন্সিল সেই নিয়ম বানাতো, কিন্তু নিয়ম বানানোর জন্য একটা আলাদা লোক, আলাদা সংগঠন ইত্যাদি দরকার, এবং নিয়ম লাগু করার জন্য একটা আলাদা বডি দরকার। সেটা কোথাও না কোথাও আস্তে আস্তে অনুভূতি হতে লাগলো, যার ফলে আলটিমেটলি আমরা গিয়ে কিন্তু এক্সিকিউটিভ আর লেজিসলেচারের সেপারেশনের কথাও পরে গিয়ে পড়বো। এটা আজকের ভারতবর্ষে এই প্রশ্নটা কিন্তু খুব কারেন্ট ইস্যু, কারণ লেজিসলেচার আর এক্সিকিউটিভের মধ্যে কে বেশি শক্তিশালী সে লড়াই বরাবরই চলে আসছে, স্বাধীনতার পর তো বিশেষ করে আসছে। কারণ আমাদের সংবিধান বলছে যে লেজিসলেচার বেশি ইম্পর্টেন্ট, সে কারণে আমরা আমাদের এমএলএ এবং এমপিদেরকে নির্বাচন করি। কিন্তু কোথাও না কোথাও এক্সিকিউটিভ বেশি পাওয়ারফুল আজকের দিনে হয়ে যায় যখন একটা সিঙ্গেল পার্টি রুল চলে, যেটা বর্তমানে ভারতবর্ষে চলছে। তো এটা একটা পলিটিক্যাল ডিবেটের জায়গা, কিন্তু সেই ডিবেট 1833তেও কিন্তু চলছিল। তখনকার দিনে যারা বিশেষজ্ঞ তাদের মাথাতেও এটা চলছিল, এবং সেই কারণেই একটা ল মেম্বার অ্যাড করা হয় 1833 এর অ্যাক্টে। আচ্ছা, এরপরে নেক্সট কি পয়েন্ট 1833 তে হয়েছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তোমরা দেখেছিলে 1813তে তাদের সব মনোপলি নিয়ে নেওয়া হয়। শুধুমাত্র একটি মনোপলি থাকে, দুটো মনোপলি থাকে ইনফ্যাক্ট, সেটা হচ্ছে চায়নার সাথে ব্যবসা এবং চায়ের ব্যবসা, টি অ্যান্ড ট্রেড উইথ চায়না। তার মধ্যে থেকে দুটোই মনোপলি নিয়ে নেওয়া হয়। যখন মনোপলি নিয়ে নেওয়া হয় তখন সে ব্যবসা আর করতে পারবে না। যখন সে ব্যবসা করতে পারবে না, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজ কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজ শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে আমরা যেটা দেখেছিলাম যে দুটো আলাদা বডি করা হলো, কোর্ট অফ ডিরেক্টরস এবং বোর্ড অফ কন্ট্রোলের। তার মধ্যে কোর্ট অফ ডিরেক্টরসকে কমার্শিয়াল কাজ দেওয়া হলো এবং বোর্ড অফ কন্ট্রোলকে দেওয়া হলো নন কমার্শিয়াল। তো সেখানে তার মধ্যে থেকে বোর্ড অফ কন্ট্রোলের পার্টটা থাকলো, আর এদিকে কমার্শিয়াল পার্টটা কিন্তু থাকলো না। বোর্ড অফ কন্ট্রোলের যে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার শুধু সেটুকু থেকে গেল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ব্যবসা করতে এসেছিল ভারতবর্ষে, ব্যবসা করার চার্টার যাকে দেওয়া হয়েছিল, সে ব্যবসা বাদে অন্য কিছু করতে তাকে বাধ্য করা হলো, ব্যবসাটা তাকে ছেড়ে দিতে হলো। এরপরে আর একটা ছোট্ট চেঞ্জ, সেটা হচ্ছে ইউরোপিয়ানরা তাদেরকে ক্ষমতা দেওয়া হলো যে তারা ভারতবর্ষে এসে ভারতবর্ষে জমি কিনতে পারে এবং এখানে থাকতে পারে। তো এটা আর একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এলো 1833 চার্টার অ্যাক্টে। তাহলে আরেকবার চার্টার অ্যাক্টটা বলে দিই। ফার্স্টে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। মাদ্রাস এবং বোম্বে তাদের লেজিসলেটিভ পাওয়ার হারিয়ে ফেললো। একটা ল মেম্বার অ্যাড করা হলো এক্সিকিউটিভ কাউন্সিলে গভর্নর জেনারেলের, এবং অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার শুধু রাখা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনোপলি চলে গেল। ফাইনালি ইউরোপিয়ানদেরকে ক্ষমতা দেওয়া হলো ভারতবর্ষে জমি কেনার এবং এখানে বাস করার। আমি কিন্তু ইউরোপিয়ান বলছি, শুধু ব্রিটিশ বলছি না, তো এই জিনিসটা মাথায় রেখো। তার মানে কিন্তু ইউরোপিয়ান যারা যারা আছে, ফ্রেঞ্চ, পর্তুগিজ, যাদের সাথে লড়াই করে ভারতবর্ষ জয় করেছিল, তাদেরকেও সে একই ক্ষমতা দিল যে ক্ষমতা তারা তাদের ব্রিটিশ সিটিজেন্সকে দিচ্ছিল। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখা দরকার। এবার আমরা লাস্টে র্যাপ আপ করবো, পুরোটা রিভাইজ করব। ডায়াগ্রামটা দেখেছো, এই ডায়াগ্রামটা আমি একটা নোটসের মতন করে তোমাদেরকে কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশন সেকশনে দুটোতেই দিয়ে দেবো। তোমরা এটা রিভাইজ করতে পারো। এটাকে পিডিএফও তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো, কিংবা তোমরা যদি চাও পিডিএফ ওখানে খুঁজে না পাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জ্ঞানপীঠ একাডেমি, ওখানেও তোমরা এর পিডিএফ পেয়ে যাবে।
এর নোটসটা পেয়ে যাবে। তো পিটস ইন্ডিয়া অ্যাক্ট রিভাইজ করে নিই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ক্ষমতা দেওয়া হয়েছিল 1773-তে, যে তারা রিপোর্ট করবে ব্রিটিশ গভর্নমেন্টকে অ্যাডমিনিস্ট্রেটিভ নন কমার্শিয়াল ইস্যুসগুলোতে। তো সেইটাকে ভাগ করে দেওয়া হয় দুটো আলাদা আলাদা বডিতে। সেখানে বোর্ড অফ কন্ট্রোলকে দেওয়া হয় নন কমার্শিয়াল ব্যাপারগুলো, পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, সিভিল, মিলিটারি অ্যান্ড রেভিনিউ, এবং কমার্শিয়াল ফাংশনগুলো, বাণিজ্যিক যে দায়িত্ব সেগুলো দিয়ে দেওয়া হয় কোর্ট অফ ডিরেক্টরসকে। তারপরে আসে চার্টার অ্যাক্ট 1793। সেখানে আমরা দেখলাম বিশেষ কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র এই ব্যাপারটা হয় যে হোম এমপ্লয়িজ যারা ইংল্যান্ডে কাজ করছে তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয় যে তারা তাদের যে স্যালারিটা সেটা ইন্ডিয়া থেকে দেওয়া হবে, মানে ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে টাকা পাঠাতে হবে তোমাকে। তারপর চার্টার অ্যাক্ট 1813, 20 বছর পর এলো। 1813 এর চার্টার অ্যাক্টে প্রথম জিনিস মনোপলি চলে গেল, শুধু থাকলো টি আর চাইনিজ গুডস এর মনোপলি। কোম্পানিকে বলা হলো 1 লক্ষ টাকা খরচা করতে হবে ভারতবর্ষের শিক্ষার জন্য, ভারতীয়দের শিক্ষার জন্য, এবং চার্টার অ্যাক্টকে আরো 20 বছরের জন্য এক্সটেন্ড করে দেওয়া হলো। 20 বছর পর আবার 1833-তে কোম্পানি গেল পার্লামেন্টের কাছে, পার্লামেন্ট নতুন শর্ত রাখলো। সেই শর্ত হচ্ছে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে করে দেওয়া হবে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলেন লর্ড উইলিয়াম বেন্টিক। উইলিয়াম বেন্টিকের নাম অনেক বিষয় তোমরা পাবে, এবং সেটা তোমরা মডার্ন হিস্ট্রিতে পাবে, এবং উইলিয়াম বেন্টিক অনেক কিছুই প্রথমবার করেছেন। তো মডার্ন হিস্ট্রি যখন তোমরা পাবে, এই গভর্নর জেনারেল প্রচন্ড গুরুত্বপূর্ণ। যেহেতু উনি এত গুরুত্বপূর্ণ, এনার ব্যাপারে একটু আলাদা করে উইকিপিডিয়া বা গুগল থেকে একটু পড়ে নিও, কারণ একজন ভারতীয় হিসাবে, সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট হিসাবে বা গভর্নমেন্ট সার্ভিস অ্যাসপিরেন্ট হিসাবে তো জানা প্রয়োজনই। তাছাড়াও একজন ভারতীয় হিসাবেও কিন্তু এই গভর্নর জেনারেলের ব্যাপারে তোমার জানা উচিত, কারণ ইনি এত কিছু ভারতবর্ষের জন্য করেছেন, এবং বর্তমান যে ভারতীয় সমাজ তাতেও কিন্তু তার কাজে প্রভাব থেকে গেছে। উনি যা করে গেছিলেন 1833-এ, মানে প্রায় 200 বছর আগে উনি যা করে গেছেন, তার প্রভাব কিন্তু আজও ভারতীয় সমাজে পাওয়া যায়। তৃতীয় পয়েন্ট চার্টার অ্যাক্ট 1833 কে নিয়ে, সেটা হচ্ছে এটারই প্রভাব যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল যখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলেন, তখন বাকি গভর্নররা আরো ক্ষমতা হারালেন, এবং তারা লেজিসলেটিভ পাওয়ার হারিয়ে ফেললেন, নিয়ম বানানোর ক্ষমতা হারিয়ে ফেললেন। যা নিয়ম কলকাতায় বসে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তৈরি করবেন, সেটা মাদ্রাজ এবং বোম্বেতেও অ্যাপ্লিকেবল হবে। তার মানে কলকাতা আরো শক্তিশালী রাজধানী হয়ে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরে 3 নম্বর একজন ল মেম্বার অ্যাড করা হলো এক্সিকিউটিভ কাউন্সিলে। আমরা জানি যে এক্সিকিউটিভ কাউন্সিলের লেজিসলেটিভ ফাংশন গুলোর মধ্যে বেশি কোনো আলাদাভাবে কোনো বডি ছিল না, যারা এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ আলাদা আলাদা কোনো বডি তৈরি করা হয়নি। এক্সিকিউটিভ কাউন্সিলই লেজিসলেশনও করতেন, নিয়মও বানাতেন, যারা নিয়ম লাগু করতেন তাদেরই কাজ দিয়ে দেওয়া হয়েছিল নিয়ম বানানো। কিন্তু এখন একজন স্পেশালিস্টকে আনা হয়, এবং তিনি হন ল মেম্বার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1813-তে যে তার সব মনোপলি হারিয়েছিল শুধু দুটো বাদে, চা এবং চাইনিজ গুডস, সেই মনোপলিটাও সে হারায় এবং সে পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হয়ে যায় 1833-তে। এটা আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন চার্টার অ্যাক্টের আন্ডারে গিয়ে সে সব মনোপলি হারিয়ে ফেলে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হয়ে যায়। তো চার্টার অ্যাক্ট 1833। ফাইনালি, ইমিগ্রেশন অফ ইউরোপিয়ানস অ্যান্ড দেয়ার অ্যাকুইজিশন অফ প্রপার্টিজ। ইউরোপিয়ানদেরকে ভারতবর্ষের এসে বাস করা এবং সম্পত্তি কেনার পারমিশন দেওয়া হয় 1833 এর চার্টার অ্যাক্টে। এরপরে শুধুমাত্র একটি চার্টার অ্যাক্ট বাকি থাকছে, সেটা হচ্ছে 1853 এর। এই চার্টার অ্যাক্টটা আমরা ছোট্ট করে একটা পরের ভিডিওতে ডিসকাস করব। এবং তারপরে তোমরা জানোই যে 1853 এর পর রিভল্ট অফ 1857 হয়, এবং রিভল্ট অফ 1857 এর পর ভারতীয় রাজনীতি পাল্টে যায়, ভারতীয় শাসন ব্যবস্থা পাল্টে যায়। সেটা কিভাবে পাল্টায়? সেটা পাল্টায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা অ্যাক্ট ফর দ্য গুড গভর্নেন্স অফ ইন্ডিয়া 1858। সেটা নিয়ে তারপরে আবার আমরা আলোচনা করব। মূলত আমরা যখন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়ছি, তোমরা এতক্ষণ বুঝতে পেরে গেছো যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যখন তোমরা পড়ছো তার দুটো ভাগ আছে।
একটা হচ্ছে এইটা হচ্ছে লাইনটা হচ্ছে 1857 রিভোল্ট। রিভোল্ট হওয়ার আগের একটা পার্ট, সেখানে আছে শুধুমাত্র চার্টার অ্যাক্ট আর তার সাথে একটা পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এবং তারপরে আসে দু রকমের অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তোমরা দেখবে টোটাল 3টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আছে, এবং আছে কাউন্সিলস অ্যাক্ট, ঠিক আছে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। তো এই দু রকমের অ্যাক্টের নাম থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায়, তো সেটা আমরা বোঝার চেষ্টা করব। বাট মূলত হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে আছে এই পার্টটা, এবং এই পার্টটা যখন তোমরা পড়ছো সেটাকে প্রেজেন্ট ডে কনস্টিটিউশনের সাথে কানেক্ট করে যাতে পড়ো, সে কারণেই কিন্তু আমি সংবিধানের সাথে অনেক জিনিস কানেকশন গুলো তোমাদেরকে বলছি। যেমন আগেই বলেছিলাম সেপারেশন অফ পাওয়ারের কথা, তারপরে সেপারেশন অফ পাওয়ারের কথা তোমাদেরকে বলেছিলাম, সেখানে তোমরা দেখলে যে আর্টিকেল 50-র যে কথা সেটা এখানে উল্লেখ করা আছে, সেটারই একটা প্রতিফলন দেখেছিল রেগুলেটিং অ্যাক্ট 1773-তে। এরকম ভাবে আমরা পড়তে থাকবো, হিস্ট্রি যেটা পড়ছি সেটার সাথে প্রেজেন্ট সিচুয়েশনকে কানেক্ট করব, যাতে আমরা পলিটির যেগুলো ফিউচারের চ্যাপ্টার, যেগুলো ভবিষ্যতে আমরা পড়বো, সেটার ব্যাপারে যেন একটা ক্ল্যারিটি এখন থেকেই আসতে লাগে। এবং পলিটিকে যখন পড়বে সেটাকে বর্তমান তুমি আশেপাশে যে রাজনীতি দেখছো তারই পরিপ্রেক্ষিতে যদি দেখো, আরো পলিটিক ক্লিয়ার হয়ে যাবে। কারণ সংবিধান যেটা তৈরি করা হয়েছে তার অনুসারেই কিন্তু আজকে ভারতবর্ষ চলছে, এবং যদি সেই সংবিধানের যে নিয়মগুলো তখন বানানো হয়েছিল তার অনুযায়ী যদি এখন না চলে, তার মানে মাঝখানে কোনো অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, কিংবা সেটা ভুল চলছে, এবং ভুলটা আদালতের সামনে কেউ না কেউ গিয়ে নিশ্চয়ই তুলবে, এবং জুডিশিয়ারি সেটা নিয়ে অ্যাকশন নেবে। কেন নেবে? কারণ জুডিশিয়ারিকে এক্সিকিউটিভের থেকে আলাদা করা হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট 1773-তে। বোঝা গেছে? এইভাবে কানেক্ট করতে থাকো প্র্যাকটিক্যালের সাথে, যে থিওরিটা পড়ছো, সাবজেক্ট নলেজ ক্লিয়ার হবে, এবং ডেফিনেটলি তোমরা এক্সামও ক্লিয়ার করবে। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।